ওর স্বামীর মতো ওকেও তুলে নিয়ে যাবেন নাকি? তুলে নিয়ে যাব? তার মানে? মানেটা আমি বলছি আপনাকে। ছোট, যা সবাইকে ডেকে নিয়ে আয়। ছোট, রাজু, বাপ্পু, তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি আমি এদিকে আয়। পুলিশকে ফোন করব আর তোমাদের দুজনকে নিয়ে। পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই, আমরা সিআইডি থেকে আসছি। আমরা কমলা আর ওর বাচ্চা সম্পর্কে জানতে এসেছি। আচ্ছা, ওর বাচ্চা হারিয়ে গেছে না? হারিয়ে গেছে? স্যার, কমলার ছেলে হারিয়ে যায়নি। আরে ওই হতভাগীর তো মৃত বাচ্চা জন্মেছিল। কি? কমলা বলেনি আপনাদেরকে? না মানে আপনি একটু আগেই বলছিলেন যে ওর স্বামী উধাও হয়ে গেছে। আচ্ছা, উনি কি উধাও হয়ে গেছেন? খুবই পোড়া কপাল স্যার কমলার। ও কিন্তু কমলা কোথায়? আপনারা ওকে জেলে পাঠাননি তো? আরে বলুন না। কমলা মারা গেছে। কি? ম্যাম। নিজেকে সামলান। ভাই, কমলার হাতে বন্দুক ছিল না, গুলির কারণেও মরেনি। ওর হাতে বোম ছিল, বোম। বোম? হ্যাঁ। স্যার, আপনি কি বলছেন? ও নিজের হাতে বন্দুক চালিয়েছে? না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো, আসলে কি অভিজিৎ, ওই দেশি বন্দুক ওয়ান শাটার যা থাকে না, সেগুলো একরকম ভাবে তৈরি হয় না। কারণ মানুষ হাতে ওটা বানায়, তাই না? এরা ওই স্ক্রু, স্প্রিং এসব মেকানিজম ছাড়াই ওরা বানায়। যারা বানায় তাদের একটাই লক্ষ্য থাকে যে বুলেটটা এখান থেকে বেরোলো আর সামনে যে থাকলো তার গায়ে লাগলো, ব্যাস, ঠিক আছে? কিন্তু অনেক সময় এটা উল্টে যায়, অনেক সময় এগুলো হাতেই ফেটে যায়, কালী পুজোর বাজির মতো। ঠিক। হ্যাঁ, তো এটাই হয়েছে ওর সঙ্গে? দেখো দেখো, আমি বলছি, এই যে দেশি বন্দুকটা দেখছো, এটা আসলে বানানোই হয়েছিল ফাটার জন্য। এক ধরনের বোম বলতে পারো। দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো, এর এই ব্যারেলটাকে ভালো করে দেখো। দেখো, এই ব্যারেলটাকে কোনোভাবে সামনের দিকে লোহার টুকরো ঝেলে দিয়ে সিল করে দেওয়া হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? আমি তোমায় বুঝিয়ে বলছি যে কিভাবে এটা ঘটেছিল। এইখানে দেখো, কমলা ট্রিগার টিপেছিল, গুলিটা বেরিয়েছিল, কিন্তু যেহেতু ব্যারেলটা সামনের দিকে ব্লক ছিল, গুলিটা ফিরে আসে আর ফেটে যায়। মানে গুলিটা ফেরত আসে, সেলের বারুদে ঘষা লাগে আর ওটা ফেটে যায়? এক্স্যাক্টলি এরকমটাই হয়েছে। আর দেখো, এই বন্দুকের এই টুকরোগুলো, এগুলো শরীর থেকে পাওয়া গেছে। এত বড় একটা প্ল্যানিং একজন মহিলাকে মারার জন্য? আরো একটা ব্যাপার জানা গেছে অভিজিৎ, সেটা হলো এই দেশি বন্দুকটা এই ট্রিগার এরকম ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এতে একটু প্রেসার পড়া মাত্রই গুলি ফায়ার হয়ে যায়। তাই ও যদি বন্দুক নাও চালাতো আর এই ট্রিগারটাকে সামান্য টাচও করতো, তাহলে সেই টাচের প্রেসারে এই বন্দুকটা ব্লাস্ট হয়ে যেত, যেটা আসলে হয়েছে। মাই গড! তো কমলা ওখানে গিয়েছিল অন্য কাউকে মারার জন্য, আর ওই বেচারি জানতোই না যে নিজের মৃত্যুর অস্ত্র হাতে নিয়েও ঘুরছে। বেশ, এবার জানতে হবে কমলা ওই বন্দুকটা কিনেছিল নাকি কেউ দিয়েছিল ওকে। কমলা যখন 3 মাসের প্রেগনেন্ট ছিল তখনই এখানে এসেছিল বিরাজের সঙ্গে। ওই সোনালি আছে না, ওর পাশের ঘরে থাকতো। বিরাজ ছেলেটা খুব ভালো, কমলার খুব খেয়াল রাখতো যাতে ওর আর ওর বাচ্চার কোনো সমস্যা না হয়। কিন্তু এত কিছু করার পরেও ওই মেয়েটা। কমলার বাচ্চা মৃত প্রসব হয়েছিল? এইসব তো ও বিশ্বাসই করতে পারছিল না। কমলা বেচারি কাঁদছিল, খুব কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে একটাই কথা বলছিল, আমি বাচ্চার গলা শুনেছি, আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি। এমনটা হতেই পারে না। ও মানতে চাইছিল না যে ও মৃত বাচ্চা জন্ম দিয়েছে। আর মানবেই বা কি করে? মা তো। ওর সাথে আপনার কথা হয়েছিল? না, সেদিনকের পর থেকে ওরা কমলা আর বিরাজ বস্তিতে তো ওদের দেখেই নি। বাস ধরে হসপিটাল, আর হসপিটাল থেকে বস্তি, এইভাবেই চলছিল। ওই ওই সোনালি কোথায়?
হয়তো ও কিছু বলতে পারবে। ও তো বাপের বাড়ি গেছে, মায়ের কাছে। এক মিনিট, আচ্ছা ওই কমলার স্বামী বিরাজ ও কোথায় এখন? আঙ্কেল আমি জানি। আঙ্কেল আঙ্কেল বলটা দাও। গাড়ির নাম্বারটা দেখেছিলে তুমি? নাম্বার প্লেটই তো ছিল না। আচ্ছা কবে উঠিয়ে নিয়ে গেছিল বিরাজকে ওরা? 2 সপ্তাহ আগে। আচ্ছা আপনি বলছিলেন যে কমলা আর ওর স্বামী বিরাজ এরা দুজনে হসপিটালে যেত রোজ। হ্যাঁ স্যার, দুজনই যেত। অদ্ভুত ব্যাপার, উনি বলছেন যে কমলা আর ওর স্বামী রোজ হসপিটালে যেত, আর হসপিটালের লোকেরা বলছে যে ওরা জানেই না বিরাজকে। ওই ডাক্তার কি মিথ্যে কথা বলছে নাকি? স্যার, বিরাজের কিডন্যাপ হওয়া আর তারপর কমলার মার্ডার, এইসব কিছু এতটা সোজা নয় যেরকম আমাদের মনে হচ্ছে। সুধা দেবী, আপনি আমাদের কমলার বাড়িতে নিয়ে যেতে পারবেন? কি ভেবেছিলি তুই? তুই পালিয়ে পার পেয়ে যাবি? হ্যাঁ, চল ওঠ, চল। এই, কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। হ্যাঁ দাঁড়া। এই, কোথায় যাচ্ছিস? স্যার, দাঁড়া এখানে। আরে লাগেনি তো? আমি ঠিক আছি স্যার। স্যার আপনি বলুন স্যার, আপনার কি ইনফরমেশন চাই? দেশি বন্দুক বানায় এমন কাউকে চিনিস তুই? পিঁপড়িওয়াড়া বা তার আশেপাশে? হ্যাঁ স্যার, একজন লোক আছে যে আগে দেশি বন্দুক বানাতো। জানি না স্যার এখন আর বানায় কি না, কারণ অনেক দিন তো হয়ে গেছে। কিন্তু এখনো স্যার ও ওখানেই থাকে স্যার। অমৃত ভাই নাম ওর স্যার। কি বললি তুই? অমৃত ভাই? হ্যাঁ স্যার। তুই ওর ঠিকানা জানিস? হ্যাঁ স্যার, পিঁপড়িওয়াড়াতে 2য় গলিতে 3য় বাড়িটা ওর স্যার। পাবলিক টয়লেটের সামনে স্যার। এই হাত উপরে, কেউ নড়বে না। তোদের মধ্যে অমৃত কে? আমি স্যার। তুই অমৃত? হ্যাঁ স্যার আমাকে মারবেন না, আমি কিছু করিনি। আমি অনেকদিন আগে কাজ ছেড়ে দিয়েছি, আমি কিচ্ছু করিনি। কি বললি তুই? ওই কাজ তুই অনেকদিন আগে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। কি কাজ? ওই বন্দুক বানানোর? হ্যাঁ স্যার। স্যার আমি অনেকদিন আগে বন্দুক তৈরি করে বিক্রি করতাম, কিন্তু একবার দাঙ্গায় যখন আমার বাচ্চাটা মারা গেল, তখন বুঝতে পারলাম যে আমার তৈরি বন্দুক দিয়ে জানি না কত নির্দোষ লোক মরেছে। তবে থেকে আমি সেই সব কাজ ছেড়ে দিয়েছি স্যার। সত্যি বলছিস? আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি স্যার। এই মহিলা এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল স্যার, এসেছিল। কি করতে এসেছিল? বন্দুক কেনার জন্য। কিন্তু আমি ওকে বন্দুক দিইনি। আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি, আমি ওকে বন্দুক দিইনি স্যার। আচ্ছা, স্যার এই কথাটা তো এখানে এসেই থেমে গেল। সেটাই তো। যদি কমলাকেও বন্দুক না দিয়ে থাকে, তাহলে ও বন্দুকটা পেল কোথায়? এইটাই কমলার বাড়ি। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করব, যখনই সোনালি ওর বাপের বাড়ি থেকে ফিরে আসবে আপনি প্লিজ ওকে আমাদের কাছে নিয়ে আসবেন। হয়তো কমলার ব্যাপারে ও কিছু জানে। হ্যাঁ, নিয়ে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তালা
ওর বাচ্চার জন্য এক একটা জিনিস গুছিয়ে রেখে দিয়েছিল স্যার। ওর মনে হচ্ছিল যে ওর সন্তান বেঁচে আছে, আর ডাক্তার ওকে মিথ্যে কথা বলেছে। মার্চ ক্যালেন্ডার মার্চ মাস পর্যন্ত উল্টানো হয়েছে। মনে হচ্ছে এই 2 মাসে কেউ আসেইনি এখানে ক্যালেন্ডার উল্টানোর জন্য। মার্চের 20 তারিখ। রবি, যদি আমার ভুল না হয় তো কমলার ডেলিভারি ডেট মার্চের 20 তারিখে ছিল না? স্যার হ্যাঁ? এদিকে আসুন। স্যার এই দেখুন, এইসব কেন? কিন্তু কমলা তো, তার মানে আমরা যেগুলো ভাবছিলাম সবকিছু ভুল ছিল। স্পোর্টস কমপ্লেক্সের ইনগুরেশনে মিনিস্টার মুকেশ আর ওনার মেয়ের সঙ্গে নিজের পার্টিতে উৎসাহ দিতে দেখা যায় মিনিস্টার মুকেশকে। স্যার এতক্ষণ আমাদের মনে হচ্ছিল কমলা ডক্টর সুদীপকে মারতে চায়, কারণ ওর মনে হয়েছিল ডক্টর সুদীপ ওর বাচ্চাকে চুরি করেছে, আর উনি মিথ্যে কথা বলেছেন যে ওর মৃত বাচ্চা প্রসব হয়েছে। কিন্তু স্যার এই ফাইলটা তো পুরো কেসটাই পাল্টে দিল। আমি ভাবছিলাম কমলা ডক্টর সুদীপকে মারতে চেয়েছিল, কিন্তু কমলা মারতে চেয়েছিল মিনিস্টার মুকেশকে। বুঝেছ? তার মানে স্যার এই কমলার বাচ্চার এসপি জেকে হসপিটাল আর মিনিস্টার মুকেশ এদের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েছে স্যার। আমাদের আগে এটা জানতে হবে স্যার যে কমলার ডেলিভারি কোন হসপিটালে হয়েছিল, আর বাচ্চা বেঁচে আছে কি না। আর কমলা অ্যাকচুয়ালি মারতে কাকে চেয়েছিল, ডাক্তার নাকি মিনিস্টারকে? আর তাছাড়া কমলাকে কে ওই গানটা দিয়েছিল, দেশি বন্দুক? স্যার আমি খোঁজরদের বলেছি কমলা ওই বন্দুক কোথা থেকে পেয়েছিল সেটা খোঁজ নিতে। স্যার আমাদের আর একটা জিনিস জানতে হবে স্যার, এই কমলার স্বামী বিরাজকে কে কিডন্যাপ করেছিল? স্যার এরকম নয় তো যে ও কিছু জেনে গেছিল, কোনো গুপ্ত খবর? হতে পারে। একটা কাজ করি আমরা, বিরাজের ফটো সারা শহরে ছড়িয়ে দিতে হবে। আর অভিজিৎ, তুমি গিয়ে মন্ত্রী মুকেশের সঙ্গে দেখা করো। আপনাদের ওই একই কথা কতবার বলতে হবে অফিসার? আমি আমার জীবনে এই মহিলাকে কোনোদিন দেখিনি, আর আর তার সাথে আমার কি সম্পর্ক হতে পারে? আপনারা বোঝবার চেষ্টা করছেন না কেন? হ্যাঁ, পিসিবির একটা অ্যাপয়েন্টমেন্ট আছে না? না না, কাল নয়, আজ। ঠিক আছে, সময় মতো চলে যাব। আই এম সরি, এখন আমাকে যেতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আর আপনারাও। পিসিবি, আচ্ছা এই মিনিস্টার ফোনে এটাই বলছিল না? হ্যাঁ স্যার, ওদের ওই পার্টিতে কিছু থাকবে, ওদের জানি না ওদের কনভেনশন। আমি পড়েছি পিসিবি, পিসিবি, এই যে নিউমোককাল কনজুগেট ভ্যাকসিন, নিউবর্ন বেবিদের এই ভ্যাকসিনটা দেওয়া হয়। নিউবর্ন বেবিজ মানে মন্ত্রী মশাইয়ের মেয়ে? না না না, মিনিস্টারের নয়, মিনিস্টারের মেয়ের মেয়েকে। কিছুদিন আগেই আমি পড়েছিলাম ওনার মেয়ের ডেলিভারি হয়েছে। বাবা আমি রেডি। চল মা। আপনারা এখনো যাননি? না স্যার, চলেই যাচ্ছিলাম, বেবিকে দেখার জন্য আসলাম। ওকেই ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছেন না স্যার? নাতি না নাতনি? স্যার ও এসপিজেকে হসপিটালে জন্ম নিয়েছে, তাই না? অবশ্যই পঙ্কজ, কি বলছো তুমি? সেই জন্যই তো উনি গিয়েছিলেন উদ্বোধন করার জন্য, তাই না স্যার? হ্যাঁ তো। না কিছু না স্যার, এমনিই বললাম।
আচ্ছা স্যার, ওর বার্থডে কবে? পঙ্কজ, এই পিসিবি ভ্যাকসিন বাচ্চার জন্মানোর 2 মাস পরে দেওয়া হয়, তো সেই হিসেবে দেখতে গেলে ওর জন্মদিন মার্চেই হবে, রাইট স্যার? বেশি চালাকি করবার চেষ্টা করবেন না। এরপরেও কিছু জানতে চাইলে ওয়ারেন্ট নিয়ে আসুন। এখন এখান থেকে যাবেন নাকি? না, চলে যাচ্ছি স্যার, কিন্তু আবার ফিরে আসবো ওয়ারেন্ট সঙ্গে নিয়ে। স্যার, আমাদের সন্দেহ একদম সঠিক। এসপিজেকে মেমোরিয়াল হসপিটাল, কমলার বাচ্চার মিনিস্টার মুকেশ, এই 3 জনের কানেকশন রয়েছে। মিনিস্টার মুকেশের মেয়ে ওই হসপিটালে অ্যাডমিট হয়েছিল মার্চে। ওই হসপিটালেই? ইয়েস স্যার। আর শুধু তাই নয়, ওদের ডেলিভারির ডেটও একদম সেম। কমলারও যা, আর মিনিস্টার মুকেশের মেয়েরও সেম, 20শে মার্চ। কি? আচ্ছা স্যার, এটা নয় তো যে কমলার বদলে এই মরা বাচ্চা মিনিস্টারের মেয়ে জন্ম দিয়েছিল, আর হসপিটালের লোক মরা বাচ্চা কমলাকে দেয় আর কমলার বাচ্চাকে মিনিস্টারের মেয়েকে দেয়? কিন্তু স্যার আগে এটা প্রমাণ করতে হবে যে এই কমলা ওখানে এসপিজেকে হসপিটালে অ্যাডমিট ছিল। স্যার, যদি কমলা ওই হসপিটালে গিয়ে থাকে তাহলে সিসিটিভি ফুটেজে দেখা যাবে। আপনি বললে আমি 20 তারিখের ফুটেজটা চেয়ে নেব। চেয়ে নাও সিসিটিভি ফুটেজ। স্যার, ডক্টর সুদীপ আর ওনার স্ত্রী। হ্যালো স্যার। কি ব্যাপার, আপনারা এখানে? স্যার, এর মধ্যে গত 3 মাসের সিসিটিভির ফুটেজ রয়েছে। আমরা কোনো মতেই আমাদের হসপিটালের রেপুটেশন নষ্ট হতে দিতে পারি না স্যার। আমাদের 10 বছরের পরিশ্রম আছে স্যার, প্লিজ। স্যার, সেই জন্যই আমরা সবকিছু ক্লিয়ার করতে চাইছিলাম। আপনারা নিজে চেক করে নিন স্যার। তাহলে এর মধ্যে সেই দিনেরও ফুটেজ রয়েছে যেদিন মিনিস্টার মুকেশের মেয়ে অ্যাডমিট হয়েছিল 20শে মার্চে? নিশ্চয়ই থাকবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। যদি এরা কিছু নাই করে স্যার, তাহলে আমাদের এই ফুটেজ দেওয়ার জন্য এত উদ্গ্রীব হলো কেন? হ্যাঁ স্যার, বারবার বলছে ফুটেজ চেক করে নিন, ফুটেজ চেক করে নিন। হ্যাঁ, ফুটেজ তো আমরা দেখবই। ফেডরিক, এই ফুটেজের প্রত্যেকটা ফ্রেম চেক করো, প্রত্যেকটা ফ্রেম। ইয়েস স্যার। রবি, নিউজ পেপারে যতগুলো আর্টিকেল আছে না, খুব ভালো করে চেক করো। দেখো কিছু না কিছু তো নিশ্চয়ই ওখানে আছে, না হলে কমলা এই আর্টিকেল নিজের কাছে রাখতো না। স্যার, আমি পুরো ফুটেজটা এ মাথা থেকে ও মাথা দেখেছি। কমলা না হসপিটালে এসেছিল না বেরিয়েছিল। 20 মার্চে তো নয়, এমনকি অন্য কোনো দিনেও নয়। তার মানে হলো ডক্টর সুদীপ আর ওনার ওয়াইফ সত্যি বলছেন? কমলা হসপিটালে আসেওনি আর যায়ওনি? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? স্যার 20শে মার্চ হসপিটালে প্রেগনেন্ট মহিলা ছিল, 2 জন প্রেগনেন্ট মহিলা ছিল। একজন ইনি আর দ্বিতীয়জন ইনি, মিনিস্টারের মেয়ে। আচ্ছা, কোথাও ফুটেজের সঙ্গে কোনো কারচুপি করা হয়েছে কি? না স্যার, ফুটেজ একদম অরিজিনাল, কন্টিনিউয়াস। কিন্তু এগুলো তো লবি আর করিডোরের ছবি। আচ্ছা, এমনটা নয় তো কমলাকে অন্য রাস্তা দিয়ে হসপিটালে আনা হয়েছিল? হতে পারে, এই জন্যই ওরা নিজেরা এসেছিল এই ফুটেজ দেওয়ার জন্য। এই যে মিনিস্টারের মেয়ে কম্বল গায়ে দিয়ে এসেছে, তাও আবার এই গরমে। সত্যি লুকোনোর জন্য স্যার। সত্যি লুকোনোর জন্য? কিরকম সত্যি? স্যার, এই দেখুন, এই ছবিটা দেখুন। স্পোর্টস কমপ্লেক্স ইনগ্রেশনের ছবি এগুলো? হ্যাঁ স্যার।
আমি যখন ওই ছবিটা আবার চেক করলাম তখন আমার নজরে এটা ডেটে গেল 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি মানে ডেলিভারির ঠিক 20 দিন আগে? এক্স্যাক্টলি স্যার। স্যার, মিনিস্টারের মেয়ে জানতো না এই ছবিটা তোলা হচ্ছে, আর সত্যিটা বেরিয়ে এলো। হ্যাঁ, এ তো দেখতে পাচ্ছি মিনিস্টারের মেয়ের পেট একেবারে সমান, প্রেগন্যান্ট হতেই পারে না। হ্যাঁ স্যার, 8 মাসে এইরকম ফ্ল্যাট স্টমাক হওয়া ইম্পসিবল। কিন্তু স্যার, ওনার বাড়িতে যে বাচ্চাটাকে দেখলাম সেই বাচ্চাটা কার স্যার? ওই বাচ্চাটা কমলার হতে পারে অভিজিৎ, বাচ্চাটা কমলার। মিনিস্টার আর সুদীপ মিলে কমলার বাচ্চাটাকে সেদিন চুরি করেছিল, আর হয়তো সেই কারণে কমলা ওদের দুজনকে মারতে চেয়েছিল। এখনো পর্যন্ত আপনাদের ঠিক মতো ধন্যবাদ জানানোই হয়নি। এই তো বসুন, বসুন এখানে, আসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি আবার স্যার, আপনি ওয়ারেন্ট চেয়েছিলেন না, এই নিন। একটা কথা বলুন মিনিস্টার, যখন আপনার মেয়ে মার্চে প্রেগনেন্ট ছিলই না, তাহলে 20শে মার্চ ওর ডেলিভারি কি করে হয়? আরে ডক্টর, আপনাদের তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এরকম মিরাকেল আপনি কি করে করতে পারলেন ডক্টর? হ্যাঁ, এবার আপনারা সত্যি বলবেন নাকি? স্যার, এনাদের প্লিজ সত্যি সত্যি সব কিছু বলে দিন, না হলে এনারা আমাদের হসপিটালের রেপুটেশন নষ্ট করে দেবেন। প্লিজ স্যার। দেখুন, ওই বাচ্চাটা আমার মেয়েরই, কিন্তু আমার মেয়ে এই বাচ্চাটার মা নয়। হ্যাঁ, তার মানেটা কি? দেখুন, একটা মেডিকেল কমপ্লিকেশনের কারণে মিনিস্টার স্যারের মেয়ে ন্যাচারালভাবে মা হতে পারছিলেন না, সেই জন্য আমরা অন্য একজন মহিলা সাহায্য নিয়েছিলাম। মানে সারোগেট মাদার? আগে হ্যাঁ, আমরা সবকিছু লিগালি করেছি, আমরা কোনো ভুল কাজ করিনি আমরা। তাহলে এই কথাটা আপনি আমাদের অনেক আগেই বলে দিতে পারতেন। লুকোনোর কি প্রয়োজন ছিল? কারণ আপনারা পলিটিক্সটা বোঝেন না। এই কথাটা যদি অপোজিশন জানতে পারে, তাহলে অপোজিশন নানাভাবে এই কথাটা আমার বিরুদ্ধে চালাবার চেষ্টা করবে। সেই জন্য আমরা এই ব্যাপারটাকে এখনো সিক্রেট রেখেছি। যদি আপনি চান আমরা আপনাকে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে পারি, আপনারা নিজেরাই গিয়ে। না, ডিএনএ টেস্টের কোনো দরকার নেই। মানসী, স্যার, ইনি? ও হচ্ছে সারোগেট মাদার, যে মিনিস্টার স্যারের মেয়ের বাচ্চাকে জন্ম দিয়েছে। আর আমি ওর পুরো দায়িত্ব নিয়ে রেখেছি, তার সমস্ত প্রয়োজন মেটাই। আপনারা যা জানতে চান সেটা ওকে জিজ্ঞেস করুন। দেখুন স্যার, কমলা আর ওর বাচ্চার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্যার আসুন। আপনি এখানে হঠাৎ কি মনে করে? আপনি বলেছিলেন না সোনালি ফিরে এলে ওকে এখানে নিয়ে আসতে। এই যে সোনালি। আপনি বলতে পারবেন কমলাকে বন্দুক কে দিয়েছিল? এটা নিন, অমৃত ভাই পাঠিয়েছে। আমার তো খুব ভয় লাগছিল সাহেব। আমি বলেছিলাম কমলাকে যে রেগে গিয়ে ভুলভাল কিছু করিস না, আর ও বলেছিল ও সেরকম কিচ্ছু করবে না, বন্দুকটা শুধু ভয় দেখানোর জন্য নিয়েছিল। আমার তো খুব ভয় লেগেছিল সাহেব। তাও আর দেখুন কমলার কি হয়ে গেল। নিজেকে সামলান। অমৃত ভাই আবার মিথ্যে বলতে পারে।
স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি স্যার। চুপ করো। কেউ তোমার লোককে দেখেছে ওই কমলাকে বন্দুক দিতে, আরো বলেছেও অমৃতদা দিয়েছে। স্যার আমি সত্যি বলছি, আমার নাম নিয়ে কেউ মিথ্যে কথা বলেছে আপনাকে। মিথ্যে কথা তুই আমাদের আমি বলেছিস। বলতে পারি আপনাকে যে ওই বন্দুকটা কে তৈরি করেছে। ঠিক আছে পঙ্কজ, ফরেন্সিকে গিয়ে ওই বন্দুকটা নিয়ে এসো। কি শুনছিস? স্যার বন্দুক তৈরি করা কারিগরদের তেলের নিজস্ব পছন্দ রয়েছে, যেটা ওই বন্দুকে লাগানো হয়। কেউ সর্ষের তেল লাগায় তো কেউ এটা কি করে সম্ভব? কি হলো? হ্যাঁ, আরে কি হয়েছে বল না। স্যার এটা তো আমার তৈরি করা বন্দুক। কি? স্যার কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমি ওই মহিলাকে এই বন্দুক দিইনি। আমি তো এই বন্দুকটাকে অন্য বন্দুকগুলোর সঙ্গে কাপড় মুড়িয়ে আলমারিতে তুলে রেখেছিলাম। আর স্যার আমি সত্যি বলছি, আলমারিতে তালা দেওয়া ছিল স্যার। তাহলে এই বন্দুকটা তালা ভেঙে নিজে বেরিয়ে এসছে? এটাই তো বুঝতে পারছি না স্যার। তুই যখন দিসনি তাহলে কে দিয়েছে? হ্যাঁ, এই দাঁড়া। কি তুই? স্যার গুলি করবেন না স্যার। চল। স্যার, স্যার আমাকে মারবেন না। তুই দিয়েছিলি? হ্যাঁ, ওই ক্ষমা করে দিন স্যার, এটা করার জন্য টাকা দিয়েছিল স্যার, বন্দুকের নল জাম করার জন্য স্যার। কি? টাকা কে দিয়েছিল? স্যার এটা আপনারা আমায় জিজ্ঞেস করছেন? তার মানে মানে স্যার আপনারাই তোর পোস্টার চারিদিকে লাগিয়ে রেখেছেন। পোস্টার? আমরা? হ্যাঁ স্যার, কার? বিরাজের। ওর পোস্টার তো পুরো শহরে ছড়িয়ে আছে স্যার। স্যার ওই আমাকে বলেছিল বন্দুকটা যেন হাতেই ফেটে যায় স্যার। তার মানে স্যার এই সবকিছুর পিছনে এই বিরাজেরই হাত রয়েছে। হ্যাঁ অভিজিৎ, ওই নিশ্চয়ই। এক মিনিট, কি হচ্ছে এখানে? হ্যাঁ, স্যার এই ব্যক্তি আমার না স্বামী। স্যার, ও মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে। ও আমার পর কন্টিনিউ মিথ্যে কথা বলে যাচ্ছে। স্যার 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে। মিথ্যেবাদী সব কটা। স্যার এরা দুজনই মিথ্যে বলছে। তোমাদের সাহস হলো কি করে আমার স্বামীকে তোমাদের স্বামী বলার? ও আমার স্বামী অনুজ। আর বেশি কথা বলেছো তো তোমাদের আমি ছাড়বো না, বলে দিচ্ছি। তুমি জানো না আমি কে? হ্যাঁ, একে আমার স্বামীকে নিজের স্বামী বলছি। ও আমার স্বামী। ও আমার বলছিল আমার বাবা দুটো কথা বলা। আরে এখানে কি শুরু করেছে? এখানে চলছে। এটা সিআইডি ব্যুরো, তোমাদের বাড়ি নয়। আমরা একটা খুঁজে পাচ্ছি না, আর এখানে একজনের পেছনে এতগুলো। আমি তো পেয়েছি, কিন্তু ও একা এতজনকে সামলায় কি করে? আরে আমি তো একজনকে সামলাতেই হিমশিম খাচ্ছি। 17 জন মহিলা আছে স্যার। এদের সবার স্বামীর নাম আলাদা আলাদা, কিন্তু লোক একটাই, বিরাজ। তার মানে একই স্টোরি, বিয়ে, প্রেগনেন্সি, মৃত বাচ্চা হওয়া, আর তারপর উধাও। এই বিরাজের স্ত্রী বেচারি কমলা ওর বাচ্চার জন্য কার কার সাথে না লড়াই করেছে। ও কি জানতো ওর স্বামী বিরাজই পুরো র্যাকেটের সাথে জড়িত? কিন্তু স্যার এই এই র্যাকেটটা আসলে কি? নিউ বর্ন বেবি ট্রাফিকিং। সদ্যজাত বাচ্চা নিয়ে এরা ট্রাফিকিং করে। নতুন নতুন বাচ্চা জন্ম নেওয়ার পরে ওদেরকে বিক্রি করা হয়, কেনা হয় তাদের কাছে যাদের বাচ্চা হয়নি, অনেক মোটা টাকায়। কিন্তু স্যার এই পুরো গেম বিরাজ একা তো খেলতে পারবে না স্যার। এই গেমটা কেউ ওকে দিয়েই খেলাচ্ছে। হ্যালো, সিআইডি ব্যুরো। কি হচ্ছে এসব? হ্যাঁ, কি করছো তোমরা? স্যার বলো। শহর জুড়ে আমার জামাইবাবুর ছবি কেন লাগানো আছে? উনি কোনো চোর নন। কি করেছেন উনি? ওই বিরাজ তোমার জামাইবাবু? আর নয় তো কি, ওনার নাম বিরাজ নয়, ওনার নাম অভিষেক। সে এখন কোথায়? 1-2 দিনের মধ্যে আমার দিদির বাচ্চা হতে চলেছে, তাহলে ওর সাথেই আছে। তাহলে তোমার দিদি আর তোমার জামাইবাবু তারা এখন কোথায় আছে? নাসিকে।
বন্ধুরা, আজকের এই শুভ অনুষ্ঠানে যদিও আমি চিফ গেস্ট, কিন্তু আমরা সবাই জানি যে এই হসপিটালকে এই উচ্চতায় পৌঁছে দেবার জন্য শুধুমাত্র একজনই দায়িত্ব পালন করেছেন, আর তিনি হলেন ডক্টর রেনু, সুদীপ বাবুর স্ত্রী রেনু। এই হসপিটালের 10 বছর পূর্তির এই শুভ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করবার জন্য ওনারা যখন ফোন করলেন, তখন আমি একটা কথাই বলেছিলাম যে নির্বাচনের প্রচার তো হতেই থাকবে, কিন্তু আজকের এই অনুষ্ঠানে এনাদের শুভেচ্ছা জানাতে আমাকে আসতেই হতো। আর আমি এসেছি। আর আমি ডক্টর রেনুকে এটা অনুরোধ করব যে তিনি নিজের হাতে প্রদীপটা জ্বালান। আর আমি এটাই প্রার্থনা করব যে রেনু দেবী আর সুদীপ বাবু এভাবেই মানুষকে সেবা করতে থাকুন, আর হসপিটালের নাম এভাবেই বজায় রাখেন। কোথায় ওরা দুজন? বলো আমাকে। উত্তর দাও, নয়তো গুলি করে দেব। উত্তর দাও, কোথায় ওরা, নয়তো আমি গুলি করে দেব। উত্তর দাও। স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? ইয়া, আপনি বলতে চাইছেন এই মহিলা আপনার দিকে বন্দুক তাক করেছিল, আর যেই এই মহিলা ট্রিগারটা চাপলেন, গান ব্লাস্ট করলো আর ইনি মারা গেলেন, এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। গানটা ব্লাস্ট হলো কি করে? এখন প্রশ্ন হচ্ছে যে এ আপনাকে কেন মারতে চাইছিল? আপনি জানেন এই মহিলাটিকে? না, আমি তো বললাম আমি জানি না এই মহিলা কে আর আমাকে কেন মারতে চাইছিলেন। বুঝতে পারছি না স্যার, এ এসছিল মন্ত্রীমশাইকে মারার জন্য আর নিজেই। হ্যাঁ হ্যাঁ, ওই যাই হোক, আমি তো বেঁচে গেছি। মিনিস্টারকে মারতে এসেছিল, যেই ট্রিগারে ও চাপ দেয় হাতের মধ্যেই ওটা ফেটে যায়। সেই জন্য এর এই হাতটা আর এই মুখটা বিচ্ছিরি ভাবে পুড়ে গেছে। দেশি বন্দুক, হ্যান্ডমেড। স্যার, এই দেশি বন্দুক এভাবে তো বিস্ফোরণ হয় না। হ্যাঁ, মাঝে সাঝে মিস ফায়ার হয়ে যায়, কিন্তু এইভাবে বিস্ফোরণ। এক মিনিট। স্যার, হ্যাঁ, এখানে মিডিয়াদের মধ্যে একটা ছেলে আছে যে কিছু রেকর্ড করেছে, এই দেখুন। বলো আমাকে। উত্তর দাও, নয়তো গুলি করে দেব। কোথায় ওরা দুজন? উত্তর দাও, কোথায় ওরা, নয়তো আমি গুলি করে দেব। ও মাই গড। কোন দুজনের কথা বলছিলেন ইনি? আমি কি করে জানবো? আমি তো আপনাকে বললাম যে আমি তাকে চিনিই না। আমি জানি ও কোন দুজনের কথা বলছিল। এই মহিলা গত 2 মাস ধরে বিরক্ত করছে। মাঝে মধ্যেই এখানে এসে অকারণে ঝামেলা করতো। কোথায় তোমার ওনার্স? কোথায় ওরা? যার মাথার এখানে তিল আছে, বলো আমাকে কোথায় ওরা? আর তোমাদের ওই ডক্টর আনন্দ, জিজ্ঞেস করো ওনাকে মার্চের 20 তারিখ আমি এখানে অ্যাডমিট হয়েছিলাম কিনা। ম্যাম,
ম্যাম আবার এখানে এসে কেন নাটক করছেন? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি এখানে সেরকম কোনো নার্স কাজ করে না, আর না কোনো ডক্টর আনন্দ এখানে কাজ করেন। আপনার ডেলিভারি এখানে হয়নি, আমি আপনাকে কতবার বোঝাবো? তুমি তুমি বোঝাবে আমাকে? হ্যাঁ, তুমি আমাকে বোঝাবে? এই হসপিটালে আমার স্বামী 5 লাখ টাকা জমা করেছিল যাতে আমি এখানে অ্যাডমিট হতে পারি, আর তোমরা আমার থেকে আমার বাচ্চা চুরি করে নিলে, আর মৃত বাচ্চা আমাকে দেখিয়ে বলছো সরি। হ্যাঁ ম্যাম শান্ত হন, আপনি ছাড়ুন আমাকে, প্লিজ ছাড়ুন আমাকে। আমার সেদিনই সন্দেহ হয়েছিল যখন তোমাদের ডক্টর আমাকে খালি উইং দেখিয়ে বলেছিল এটাই এই হসপিটালের নতুন উইং। বলো আমার বাচ্চা আরে কে ওনাকে নিয়ে যাও। সিস্টার সিস্টার তাহলে দয়া এই মহিলা মন্ত্রীকে মারতে চাননি, ডক্টর সুদীপ আর ওদেরকে মারতে চেয়েছিল, কারণ ওনার মনে হয়েছিল যে এরা ওনার বাচ্চা চুরি করেছে। স্যার আমি ওনাকে অনেকবার বুঝিয়েছিলাম, আমি রেকর্ডস দেখিয়েছি, নার্সদের সাথে কথা বলিয়েছি, ডক্টরদেরও দেখিয়েছি, কিন্তু উনি বিশ্বাসই করছিলেন না। কোনো তো কারণ ছিল, না হলে এভাবে কেন বলবে? জানি না স্যার। স্যার ওই মহিলা আর ওর স্বামী এই হসপিটালে কোনোদিনই আসেনি। যদি উনি এই হসপিটালে অ্যাডমিট হতেন তাহলে 5 লাখ টাকার খরচাই হতো না। আমাদের হসপিটালে সব চার্জেস সবকিছু বড্ড রিজনেবল সবার জন্যই। আচ্ছা, হসপিটালে এই নতুন উইংটা কোথায়? এরকম কোনো উইং নেই এখানে। গত 10 বছর ধরে এইটাই একটা বিল্ডিং। অদ্ভুত ব্যাপার, এতগুলো ভুল ধারণা একই ব্যক্তির কি করে হতে পারে? আমি একে অনেকবার বলেছিলাম যে যাও পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাও, কিন্তু ও বললো তুই থাক। এখন কি করে জানবো যে এই মহিলাটি এত বড় কাণ্ড করে বসবে? যদি এই মহিলা এখানে শুধুমাত্র বাচ্চার জন্য আসেন, তাহলে ওই দুজন কোথায় এটা কেন জিজ্ঞাসা করবে? এই দ্বিতীয় জনকে তাতে কি আসে যায়? ভালোই হয়েছে এটা কোনো পলিটিক্যাল কনস্পিরেসি নয়, আপনাদের কাজটা সহজ হয়ে গেল। কাজটা সহজ হয়নি মন্ত্রীবাবু, কাজটা অনেক জটিল হয়ে গেছে। কি জানেন এই মহিলা সম্পর্কে? কোথা থেকে এসেছে, কি কারণে? শুধু আমি ওর নাম জানতাম, কমলা। রেকর্ড চেক করার সময় ওই আমাকে বলেছিল, এছাড়া আমি কিছুই জানি না। স্যার স্যার ওই পার্সে কোনো আইডি তো কিছু ছিল না। বাসের টিকিট পেয়েছি, পিম্পড়িওয়াড়া থেকে SPJK হসপিটাল আসা যাওয়ার। পিপলিওয়াড়া, এ তো স্যার মালাডে। তাহলে অভিজিৎ, এই মহিলা ওই জায়গারই যে নামটা বলছে, মালাড। এই তো এই তো পৌঁছে গেছি, চলো চলো। আরে এখানে নয় দাদা, হসপিটালের পেছনে একটা ছোট্ট বিল্ডিং আছে সেখানে। হাসপাতালের গেট তো এটাই। আরে না না, ওখানে হসপিটালের একটা নতুন উইং খুলেছে। চলুন দাদা, আপনি চলুন। আস্তে আস্তে, সাবধানে। এখানে এখানে তো কেউই নেই। এত এত অন্ধকার কেন এখানে? সাবধানে। তুমি তুমি আমাকে সোজা অপারেশন থিয়েটারে কেন নিয়ে এলে? আরে ডক্টর চেনা পরিচিত, চিন্তা করো না। বলো আমাকে কোথায় ওরা? আর তোমাদের ওই ডক্টর আনন্দ কোথায়? তোমার ওনার্স যার মাথার এখানে তিল আছে? হ্যালো, আমি ডক্টর আনন্দ। এখানে এখানে এত অন্ধকার কেন? আর এখানে কেউ নেই বা কেন? অ্যাকচুয়ালি এটা নতুন উইং, আর এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। তুমি চিন্তা করো না, ডক্টর আনন্দ একদম এক্সপার্ট। দেখবে তুমি একটা ছোট্ট ফুটফুটে সুন্দর বাচ্চার জন্ম দেবে। আর সেই বাচ্চাটাকে তুমি বাইরে বিক্রি করবে আর দুঃখ করে বলবে যে ও মরা বাচ্চা জন্ম দিয়েছে। কে? তাই তো বিরাজ। তোমাকে কি বিরাজ বলবো নাকি অনুজ?
নাকি পিটার? তাড়াতাড়ি বলো। দাঁড়াও। তুমি ঠিক আছো তো? সাবধানে থাকো, চিন্তা করো না। এই দাঁড়াও। এই, দাঁড়া বলছি, দাঁড়া। ব্যাস ঢের হয়েছে। আমি আর এসব করতে চাই না, দরকার নেই আমার টাকার। তা নয়তো কি, পুলিশ আমাদের ধরলে সারা জীবন জেলে পচতে হতো। বোকার দল সব, একটা কাজও ঠিক করে হয় না তোমাদের দ্বারা। আজ তোমাদের জন্য আমার এতদিনের পরিশ্রম বেকার হয়ে যাচ্ছিল। ইউজলেস ফেলো। আমরা ভয় পেয়ে গেছিলাম ম্যাম, কি করতাম জানি না প্রদ্যুমান কোত্থেকে চলে এলো। আরে কিছু করতে পারবে না সিআইডির লোকরা, ওরা সব কটা বোকা, আমার স্বামীর মতো। ওনাদের চোখের সামনে ওনাদের বোকা বানিয়েছি আমি, কিন্তু ওরা বুঝতে পারলো না। আরে ওরা তো শুধু রেনু, তুমি এসব কিছু করেছো? আরে আরে কোথায় পালাচ্ছ? বাস বাস বাস। চলুন। কি ভেবেছিলেন ডক্টর রেনু যে এতগুলো পেঁচা দিনের বেলায় কিভাবে আসলো? হ্যাঁ, ঠিকই বলেছিলে তুমি, আমরাও এতক্ষণ জানতে পারিনি। তুমি বলে দাও, কেন করছিলে তুমি এগুলো? হ্যাঁ, তোমরা কি করে জানতে পারলে যে আমরা এখানে? আরে পঙ্কজ, বাইরে বেরিয়ে আয় ভাই। আমি তোকে ডিকি থেকে বের করতেই ভুলে গেছিলাম। ভুলে গেছিলেন? আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, পুরো ঘেমে স্নান করে গেছি। যখন হসপিটালে নতুন উইং এর দিকে বিরাজ কৃপাকে নিয়ে যাচ্ছিল, তখন আমরা বাইরেই কালো গাড়ি দেখেছিলাম, এতে নম্বর লাগানো ছিল না। আমরা তখনই বুঝে গিয়েছিলাম যে এটাই সেই গাড়ি যেটা বিরাজকে কিডন্যাপ করেছিল। ব্যাস, তারপর আমি কালো গাড়ির ডিকিতে লুকিয়ে বসে পড়ি, আর আমার লোকেশন টিমকে পাঠাতে থাকি। আর তারপরে আমরা তোমাদের তিনজনকেই ওখান থেকে পালাতে দিই। আর আমরা জানতাম যে তোমরা পালিয়ে কত দূর যাবে, তার কাছেই তো যাবে যেই সব কিছুর পান্ডা। কেন করেছো তুমি এসব? টাকার জন্য। টাকার জন্য রেনু? কেন? তোমার জন্য, তোমার বেকার কতগুলো আদর্শের জন্য। আমার বড়লোক হওয়ার ছিল, টাকা ইনকাম করার ছিল। ভেবেছিলাম যে এই হাসপাতালের সাহায্যে নিজের স্বপ্ন পূরণ করব, কিন্তু তুমি বোকামি করে প্রাইভেট হাসপাতালটাকে সরকারি হাসপাতালে পরিণত করে রেখেছিলে। এত সস্তায় ট্রিটমেন্ট করছিল লোকেদের। এটা তুমি কি করেছো রেনু? নিজের জীবনটাকে উপভোগ করার জন্য না জানি কত নিরীহ লোকের প্রাণের সঙ্গে খেলা করেছো তুমি। হ্যাঁ, তুমি একজন মহিলা তো, এতগুলো মায়ের কাছ থেকে তাদের সন্তানকে ছিনিয়ে নিয়ে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ কিভাবে করলে তুমি? একজন মাই তোমাকে শেষকালে হারালো। তুমি কমলাকে মেরে তো দিয়েছো, কিন্তু মরার আগে আমাদের তোমার কাছে পৌঁছানোর রাস্তাটা বলে দিয়ে গেছে। আজকের পরে আর কোনো বিজনেস নয়, আর কোনো মাই তার বাচ্চার জন্য কাঁদবে না। প্রতিটা বাচ্চা যাদেরকে তার মায়ের কোল থেকে
ওদেরকে ছিনিয়ে নিয়েছো। ওদেরকে খুঁজে বের করে তাদের মায়ের কাছে পৌঁছে দেব। ওই প্রত্যেকটা মায়ের চোখের জলের দাম দিতেই হবে তোমাকে জেলের গড়াদের পেছনে।